মালয়েশিয়ার শ্রম বাজারটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বাজারটা যেন মুক্ত হয় সিন্ডিকেট বিহীনভাবে। কিন্তু আমরা এই ২৫টির সিন্ডিকেট দেখে আমরা তালিকা দেখে আমরা খুবই অবাক হয়েছি এবং খুবই ব্যথিত হয়েছি। এবং অনেকের মালয়েশিয়ার জীবনে কখনো একটা কর্মীও পাঠানোর অভিজ্ঞতাও নাই। ইভেন কি অন্য দেশেও খুব কম অভিজ্ঞতা আছে। বিএমইটির মাধ্যমে একটা ডাটা ব্যাংক তৈরি করা হোক, যেখানে মালয়েশিয়াগামী জাতীয় ডাটা ব্যাংকের মাধ্যমে থাকবে রিক্রুটমেন্ট এজেন্সি যাদের মালয়েশিয়াতে মার্কেটিং আছে, যাদের ইনভেস্টমেন্ট আছে, যাদের সেখানে অপরচুনিটি আছে, তারা ডিমান্ড নিয়ে আসবে। দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি মাইগ্রেশন কনসার্নের একটি বিশেষ আয়োজনে। আপনারা এর মধ্যে জানেন যে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে যাচ্ছে এবং একই সাথে মালয়েশিয়ার শ্রমবাজারে যে উন্মুক্ত পদ্ধতিতে শ্রমিক নেবার যে আলোচনা বা যে দাবি ছিল এখানকার স্টেক হোল্ডারদের মধ্য থেকে, সেই দাবির ঠিক বিপরীতে ২৫টি এজেন্সির নাম এর মধ্যে চূড়ান্ত হয়েছে। সেই চূড়ান্ত হবার পর এক ধরনের হতাশা তৈরি হয়েছে আমরা বলতে পারি, এবং একই সাথে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নেপালেও এই একই রকম ভাবেই শ্রমিকরা যাতে মালয়েশিয়ায় যেতে পারে সেই জন্য তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে। বাংলাদেশে মাইগ্রেন্টস ওয়ার্কার্স নেটওয়ার্ক নামে আরেকটি প্রতিষ্ঠান বা আরেকটি সংগঠন, তারা ২৪শে আগস্ট রাস্তায় আন্দোলনের হুমকি দিয়েছে। এবং একসাথে বলা যায় যে মালয়েশিয়ার শ্রমবাজারে যে এই যে সিন্ডিকেটের যে প্রভাব, সেখান থেকে মুক্তির যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা কি একেবারেই ধূলিসাৎ হয়ে গেছে, নাকি কিছু করণীয় আছে এর মধ্যে? আমাদের সাথে যুক্ত হয়েছেন বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম। আমরা তার সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। ফখরুল ভাই, আপনাকে স্বাগত জানাই আজকের আয়োজনে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। ফখরুল ভাই, কি হচ্ছে আসলে মালয়েশিয়ার শ্রমবাজারে? আমরা এর মধ্যে আপনাদেরকে প্রেস কনফারেন্স করতে দেখলাম, নেপালের ঘটনা জানি আমরা, বাংলাদেশে আপনারা অনেক ধরনের দাবি জানিয়েছিলেন। এখন কি মনে হচ্ছে যে সিন্ডিকেটটা আবারও ফেরত আসলো? ধন্যবাদ আপনাকে। আপনি ইতিমধ্যে জেনেছেন মালয়েশিয়া বিদেশ থেকে কর্মী আনয়নকারী যে অনলাইন পদ্ধতি FWCMS, এই FWCMS ইতিমধ্যেই বাংলাদেশের 25টি রিক্রুটমেন্ট এজেন্সির তালিকা প্রকাশ করেছে। সেই তালিকা দেখার পরে স্বাভাবিক কারণেই আমাদের এই সেক্টরে যারা কাজ করে সবার মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। কারণ আমরা সাবেক সরকারের আমলে যেই সিন্ডিকেশন প্রথা তৈরি হয়েছিল, প্রথমে 25টি, পরে এটা বৃদ্ধি পেয়ে আবার 100তে রূপান্তরিত হয়েছিল, সেই সিন্ডিকেটের বিরুদ্ধে বিভিন্ন সময় আমরা কথা বলেছি, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। প্লাস আমরা কেয়ারটেকার সরকার আসার পরে আমরা তখনও সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা বিভিন্ন রকমের দাবি দাওয়া দিয়েছিলাম এবং আমাদের স্মারকলিপি দিয়েছিলাম। তারপরে আমরা এরপরে আমাদের যে বর্তমান সরকার, বর্তমান গণতান্ত্রিক সরকার ক্ষমতা নেয়ার পরেও আমরা এই বিষয়ে আমরা কথা বলেছি। আমরা আমাদের মাননীয় মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আমরা স্মারকলিপি দিয়েছিলাম যেন আর কোনো সিন্ডিকেট ফিরে না আসে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক হলো সত্য, মালয়েশিয়ার শ্রমবাজারটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই শ্রমবাজারে আমাদের কর্মীদের জন্য খুবই কাঙ্ক্ষিত একটা বাজার, এবং এই সেক্টরে যারা কাজ করে সবাই খুব প্রত্যাশা করছিল যে অনতি বিলম্বে এই বাজারটা যেন মুক্ত হয় সিন্ডিকেট বিহীনভাবে। কিন্তু আমরা এই 25টির সিন্ডিকেট দেখে আমরা তালিকা দেখে আমরা খুবই অবাক হয়েছি এবং খুবই ব্যথিত হয়েছি। আমরা যেটা দেখছি, বাংলাদেশের প্রায় ২৫০০ রিক্রুটমেন্ট এজেন্সি আছে, এর মধ্যে 25টি মানে হচ্ছে যে প্রায় 1%। দ্যাট মিনস 99% রিক্রুটমেন্ট এজেন্সি আবারও সেই বঞ্চিত হচ্ছে। তো সেই বঞ্চিত হওয়াটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এই সিন্ডিকেটে কারা আসছে, এই 25 জন কারা, কিভাবে আসলো, তাদের কি কোয়ালিটি, কি কোয়ালিফিকেশন, কি যোগ্যতা, কি স্পেশালিটি আছে যা অন্য ২৪৫০ জনের মধ্যে নাই। তো এই জায়গাটাতে আমরা দেখেছি এমন হয়েছে, যা তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি, এইবারের সিন্ডিকেট যেটা হলো আগের সিন্ডিকেটের সাথে কিছু তফাৎ আছে। কিছু যেমন আগের সিন্ডিকেটের যাদের মন্ত্রী, এমপি সহ প্রভাবশালী ব্যক্তিবর্গ তাদের নিজের নামে লাইসেন্সটা সিন্ডিকেটে দিয়েছে, কিন্তু এবারে তারা সেটা করেনি। এবারে কি করেছে, এবারে আগের সিন্ডিকেটের যারা মূল হত্যাকর্তা আছে, মূল ব্যক্তি যারা আছে, মূল হোতা যারা আছে,
এবং 25 সিন্ডিকেটের আগে যারা ছিল তারাই নামে বেনামে তাদেরই অনেকেই এই সিন্ডিকেটের সাথে সম্পৃক্ত, এবং কি এর সাথে প্রভাবশালী আরো কিছু ব্যক্তিবর্গ সংযুক্ত হয়ে এই লাইসেন্স গুলো যেগুলি আছে, আমরা তা ওই লাইসেন্স গুলোর প্রতি সম্মান রেখেই বলছি। আমরা যেটুকু দেখছি এই লাইসেন্সের যেটা আলোচনা এখন আসছে আমাদের রিক্রুটিং এজেন্সির মধ্যে, যে ভাইরা সদস্যদের মধ্যে যে আলোচনা, এই লাইসেন্স গুলো অনেকেই চিনেন না, খুবই নতুন লাইসেন্স, অনেকেরই সে সক্ষমতা নাই, এবং অনেকেই মানে খুব বেশি কর্মী পাঠাইছে এরকম অভিজ্ঞতাও অনেকের নাই, এবং অনেকের মালয়েশিয়ার জীবনে কখনো একটা কর্মীও পাঠানোর কোনো অভিজ্ঞতাও নাই, ইভেন কি অন্য দেশেও খুব কম অভিজ্ঞতা আছে, এবং তাদের ইনফ্রাস্ট্রাকচারও ওভাবে নাই, জনবল নাই। তো এত কিছুর পরেও এই লাইসেন্স গুলো তাহলে কিভাবে আসছে? ফখরুল ভাই এখানে একটা প্রশ্ন আসি যে আপনি যে বললেন যে এদের অনেক কিছুর দক্ষতা ঘাটতি আছে, শ্রমিক মালয়েশিয়াতেও শ্রমিক পাঠায় নাই, তাহলে এই যে যে এজেন্সিগুলো সিলেক্ট করা হলো এটা কারা করলো আসলে? হ্যাঁ, ওই জায়গাটাই আমি আসছি। এই যে এজেন্সিগুলো সিলেক্ট করলো, এজেন্সিগুলো মূলত একটা ডামি এজেন্সি হিসেবে কাজ করছে, যেটা আমরা ইতিমধ্যে অবগত হয়েছি। তাদের সাথে অনেকের সাথে কথা বলেছি, তারা বলল আমরা 1000-2000 টাকা মাত্র কর্মী প্রতি আমরা পাবো, বাকি টাকাটা যারা তাদের সাথে তাদের পেছনে ব্যাকে যারা আছে তারাই মূল টাকাটা পাবে। ইভেন কি অনেকে তাদের অফিসে বসেও কাজ করতে পারবে না, যারা এটার পেছনে আছে প্রভাবশালী ব্যক্তিবর্গ, তারা তাদের অফিসে বসে আইডি পাসওয়ার্ড দিয়ে তারা সেখানে কাজ করবে, কর্মী পাঠাবে। তার মানে হচ্ছে কি, তার মানে একদম ক্লিয়ার যে এখানে একটা এক ধরনের মাফিয়া চক্র এখানে কাজ করছে, এবং তারা তাদের ব্যক্তি স্বার্থের জন্য এবং এই সেক্টরকে এক ধরনের মানে বিদ্যাঙ্গুলি দেখিয়ে এবং এই সেক্টরের অরাজকতা তৈরি করার জন্য এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য, দেশের ইমেজ নষ্ট করার জন্য ঠিক আগের মতো পূর্বের কায়দায় একইভাবে তারা এই সিন্ডিকেট গুলো করছে। তো সুতরাং এখানে আমরা মনে করছি যে এই সিন্ডিকেটের কারণে আমরা অভিবাসন ব্যয় আবার আগের মতো বৃদ্ধি পাবে, এবং যেখানে বলা হচ্ছে, আপনি ইতিমধ্যে জেনেছেন, বিভিন্ন মিডিয়াতে অলরেডি গণমাধ্যমে আসছে যে সিন্ডিকেটে লাইসেন্স অন্তর্ভুক্তির জন্য 17 কোটি টাকা দেয়া লাগছে। এই লাইসেন্সে ফখরুল ভাই এটা কাকে দিতে হচ্ছে এই যে 17 কোটি টাকার কথা বলা যারা হচ্ছে? যারা এই সিন্ডিকেটের লিস্ট করবে, যারা এই অন্তর্ভুক্তি করবে, আর অন্তর্ভুক্তি কারা করে, যেটা যে অনলাইন পদ্ধতি FWCMS, এই সিএমএস এর যারা মালিক তারাই এই অন্তর্ভুক্তিটা করে, এবং এখানে তারা সরকারের দোহাই দিয়ে, মালয়েশিয়ান সরকারের বিভিন্ন দোহাই দিয়ে তারা এই কাজগুলো তারা করে। ওখানকার কিছু ব্যক্তিবর্গকে, বাংলাদেশের কিছু ব্যক্তিবর্গকে বিভিন্নভাবে তারা ম্যানেজ করে, এগুলি আগেও করেছে, বর্তমানেও করছে। আপনি দেখেন, এই যে মালয়েশিয়া 15টা কান্ট্রি থেকে শ্রমিক নেয়, কোনো দেশে তো এই সিন্ডিকেশন নাই, তো অতীতে ছিল না। বর্তমানে তারা কি করছে, আরো 2-1টা কান্ট্রিতে এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে, বাংলাদেশের দেখা দেখা। যেমন নেপালে তারা 25টার একটা তালিকা কিন্তু ইতিমধ্যে প্রকাশ করেছে। আপনি জানেন আজকে নেপালের খুবই খারাপ অবস্থা হয়েছে, সেখানে এক ধরনের সংঘাত তৈরি হয়েছে, মারামারি তৈরি হয়েছে। সেখানে কিছু অন্য এজেন্সি গুলো গিয়ে যেসব সিন্ডিকেটেড এজেন্সি গুলো আছে সে তালামারি দিয়েছে। তারপরে আপনার এই নেপালের মন্ত্রী মালয়েশিয়ার যে সেখানকার যে রাষ্ট্রদূত আছে, রাষ্ট্রদূতকে তলব করেছেন, তলব করে তারা প্রতিক্রিয়া জানিয়েছেন। সাথে সাথে নেপালের সরকার কিন্তু একটা প্রেস রিলিজ দিয়ে বলেছেন যে তারা এই ধরনের কোনো সিন্ডিকেশন তারা চায় না। সুতরাং বাংলাদেশের ক্ষেত্রে আমরা কিন্তু ভিন্ন রকম জিনিস দেখছি। এখানে একটা কথা বলা হয় যে আমরা তো কোনো সিন্ডিকেশন করি না, বাংলাদেশ, নেপাল, বাংলাদেশ, সরি, মালয়েশিয়া এই সিন্ডিকেশনটা চায়, তারা লিমিটেড লাইসেন্স চায়। আসলে মালয়েশিয়া চায় না। মালয়েশিয়া চাইলে মালয়েশিয়া কেন অন্য দেশ থেকে চায় না, বাংলাদেশ থেকে কেন চায়? তার মানে হচ্ছে কিছু বিহাইন্ডে কিছু ব্যক্তিবর্গ, প্রভাবশালী ব্যক্তিবর্গ আছে, যারা মালয়েশিয়াকে চাওয়ার জন্য বিভিন্নভাবে কলা কৌশলে তাদেরকে বুঝায়, এবং তারাই এখন বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ প্রধানমন্ত্রীর দপ্তরের বিভিন্ন লোকজনকে বুঝিয়ে, মন্ত্রণালয়কে বুঝিয়ে, ভুল বুঝিয়ে এই ধরনের একটা সিন্ডিকেশন আবার শুরু করছে। আপনি খুব অবাক হবেন, একটা বিষয় দেখেন, এই অতীতে যারা সিন্ডিকেট করেছিল, যারা 25টা সিন্ডিকেট প্রথমে হয়েছিল, পরে কিছু ব্যবসায়ীদের প্রচেষ্টা সেটা 100-তে রূপান্তরিত হয়েছে। তো সেখান থেকে ইতিমধ্যে তাদের মধ্যে বিভিন্ন সিআইডিতে মামলা, দুদকে মামলা, আরো বিভিন্ন ব্যবসায়ীরা মামলা করেছেন, তদন্ত চলছে। ইতিমধ্যে তাদের ব্যাপারে 49টা লাইসেন্স কিন্তু প্রত্যাহার করা হয়েছে। তো এই 49টা লাইসেন্স প্রত্যাহার করেছে কেন?
যে তারা সিন্ডিকেটে যুক্ত ছিল, অনিয়ম দুর্নীতি করেছে এই কারণে। তো একই কারণে একইভাবে এখন আবার 25 টি রিক্রুটিং এজেন্সি নিয়ে কিন্তু সিন্ডিকেট করা হচ্ছে। তাইলে কি একই অপরাধ সংগঠিত হবে না? নিশ্চয়ই একই অপরাধে সংগঠিত হবে। ফখরুল তাহলে ভাই আপনি আগে যদি ধরেন ১০০ টা হয় তাহলে তো অন্তত আরো অনেকগুলো এজেন্সি যুক্ত হতে পারতো। এবার কি মনে হচ্ছে যে আরো কনসেনট্রেটেড হয়ে গেল জিনিসটা? যে আপনি নিজেও আপনার পাশের একজন এজেন্সি হয়তো করতে পারত। এই সুযোগটা তো আরো সীমিত হয়ে গেল বলে মনে হয় আপনার কাছে? রাইট, আপনি সঠিক বলেছেন। আগে যে ১০০ টায় রূপান্তরিত হয়েছিল সেখান থেকে এখন ৭৫ টা কমে মানে 2/3 কমে এখন হচ্ছে আপনার ২৫ এ আসছে। তো ২৫ এ যদি আসে তা এবং আগে যে সিন্ডিকেটে যুক্ত হওয়ার জন্য যে টাকা লাগতো, তো সেখানে এখন এটা ৩ গুণেরও বেশি টাকা লাগছে। এবং তাহলে তার মানে কি হচ্ছে? তার মানে হচ্ছে সিন্ডিকেশনটা আগের চেয়ে অনেক বেশি স্ট্রং হচ্ছে, অনেক বেশি শক্তিশালী হচ্ছে। এবং তাহলে মানে তাহলে আমাদের এখন প্রশ্ন, যদি এই সিন্ডিকেশনটা আরো স্ট্রং হয়, তাহলে আগে যারা সিন্ডিকেটে যুক্ত ছিলেন বা ব্যবসা করেছেন তাদেরকে পানিশমেন্ট কেন দিবেন? তাহলে তো তাদেরকে পানিশমেন্ট আপনি দিতে পারেন না নীতিগতভাবে। কারণ সেম কাজটা এখন হচ্ছে। তাই না? ফখরুল তো ভাই একটা প্রশ্ন তো এখানে আসেই, যেমন আপনি বলছিলেন যে ৩ গুণ বেশি টাকা দিয়ে সেই সিন্ডিকেটের সাথে যুক্ত হয়েছে এজেন্সি। তো হুম। আগে ১০০ টা ছিল। তো তখন শ্রমিকরা যে টাকায় যেত এখন কি ৩ গুণ বেশি দিয়ে যেতে হবে মালয়েশিয়ায়? শ্রমিকের উপর তো তাহলে চাপ বাড়বে, এরকম মনে হয় আপনার কাছে? হ্যাঁ, ইতিমধ্যে আমরা এই আলোচনায় শুনছি, যেহেতু সিন্ডিকেটে সম্পৃক্ত হওয়ার জন্য আগের চেয়ে ৩ গুণ বেশি টাকা দিতে হচ্ছে। এবং আগের মতোই আগে বাংলাদেশে প্রত্যেকটা বিদেশগামী যাত্রীকে, মালয়েশিয়াগামী যাত্রীকে একটা নির্দিষ্ট ফি সিন্ডিকেটকে দেয়া হতো, যেটা আমরা ১,৫২,০০০ টাকা বলতাম। এটা বাংলাদেশে দিতে হতো। এখন সেটা দিতে হবে মালয়েশিয়াতে, রিঙ্গিটে। তার মানে হচ্ছে কি, বাংলাদেশ থেকে কিন্তু এই টাকাগুলো আগে চলে যাবে। তারপরের একসময় কর্মীরা তারা রিমিটেন্স পাঠানোর জন্য সুযোগ পাবে, তখন তারা পাঠাবে। তো একসাথে আপনি যখন হিসাব করবেন যে ২৫ এসএনজির জন্য ১৭ কোটি টাকা হইলে কত টাকা যাবে? আবার যদি ৫ লক্ষ কর্মী পাঠানোর যে চিন্তা ভাবনা এরকম চলছে, আ সরকারকে নাকি এটা বোঝানো হয়েছে যে ৫ লক্ষ কর্মী যেতে পারে। তো সেই ৫ লক্ষ কর্মী যদি আমরা শুনছি যে ৪,০০০ রিঙ্গিট বা ৫,০০০ রিঙ্গিট সমপরিমাণ টাকা মালয়েশিয়াতে এই সিন্ডিকেট ফি বাবদ দিতে হবে। যদি এটা সত্য হয়, তাহলে কি পরিমাণ কত হাজার কোটি টাকা সেখানে আগে যেতে হবে, দিতে হবে। তো এই জায়গাগুলো, এটা কিন্তু সরকারের একটা অ্যালার্মিং একটা সিচুয়েশন। আমরা কিন্তু কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোন কথা বলছি না। আমরা এই সিস্টেমটার বিরুদ্ধে কথা বলছি। আমরা সরকারকে, এই সেক্টরে আমরা দীর্ঘদিন কাজ করি বিধায় আমরা সরকারকে আমরা অত্যন্ত বিনয়ের সাথে বলছি যে এই আগের সরকার যে ভুলটা করেছে, সেই ভুলটা কোনোভাবেই এখন করা উচিত হবে না। বরং সরকারের যে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর একটা ভিশন আগামী উনি ঘোষণা করেছেন, আগামী ৫ বছরে ১ কোটি মানুষ বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। এই দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্যয় ৩৪ কোটি বিলিয়ন ডলারের ৩৪ বিলিয়ন ডলারের যে সেক্টর, এই সেক্টরটাকে আরো এটা ৫০ কোটিতে নিয়ে যাওয়ার জন্য ৫০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে? এই যে ২৫০০ রিক্রুটমেন্ট এজেন্সি গুলো আছে, তাদেরকে প্রত্যেককে সক্ষম করে তুলতে হবে। প্রত্যেককে কাজ করার সুযোগ দিতে হবে, কর্মী পাঠানোর সুযোগ দিতে হবে। না হলে তো ওই ১ কোটির যে লক্ষ্যমাত্রা, আপনি এটার ধারে কাছেও যেতে পারবেন না। সেখানে যদি আপনি 99% রিক্রুটমেন্ট এজেন্সিকে কর্মী পাঠানোর জন্য সুযোগ থেকে বঞ্চিত করা হয়, মাত্র ২৫ টি এজেন্সি যারা অত সক্ষম নয়, যাদের সেই রিপুটেশন নাই, যাদের সেই অভিজ্ঞতা নাই, যাদের যে ইনফ্রাস্ট্রাকচার নাই, তারা তাদেরকে দিয়েই যদি এই লক্ষ্যমাত্রা পূরণ করা তো আসলে সম্ভব নয়। সুতরাং আমরা সেই জায়গাটাতে আমরা সরকারের সাথে একসাথে কাজ করতে চাই। বায়রার সকল সদস্যদের পক্ষ থেকে আমি বলতে চাই, আমরা সরকারের সেই লক্ষ্যমাত্রাকে পূরণ করার জন্য কাজ করতে চাই। মালয়েশিয়া সহ কোন দেশে কোন সিন্ডিকেট করা যাবে না। বরং সকল বৈধ রিক্রুটমেন্ট এজেন্সি তাদের যোগ্যতা, অভিজ্ঞতার ভিত্তিতে যেন কর্মী পাঠাতে পারে, সেই ব্যাপারে সরকারকে আ উদ্যোগ গ্রহণ করতে হবে। আমরা চাই দ্রুত। ফখরুল ভাই একটি প্রশ্ন আপনার এখানে করতে চাই। এর মধ্যে
করেছেন এবং সরকারের মন্ত্রীরা যখন মালয়েশিয়া গিয়েছেন তখন কিন্তু বোয়েসেল এর মাধ্যমে যাবার বা নিতে পারার যে সুযোগটা সেটা যেন তৈরি হয় সেই আলোচনা বা সেই দাবি কিন্তু তোলা হয়েছিল এবং কোনো মন্ত্রী কিন্তু এই নিয়ে কথা বলেছিলেন। আপনারা কি ভাবছেন কিভাবে এটা হতে পারতো সরকারি প্রতিষ্ঠান এবং আপনাদের যে এজেন্সিগুলো আছে সেগুলো মিলে সেরকম কোনো পরিকল্পনা কি আপনারা দিয়েছিলেন এর মধ্যে সরকারকে? হ্যাঁ, এখানে খুব ইম্পর্টেন্ট ইস্যুটা হলো মানে সিন্ডিকেশনের ব্যাপারটা যখন আসে তখন আগে সরকারও কিন্তু বলেছে মালয়েশিয়া চায় এমন একটা মেকানিজম, যারা সিন্ডিকেটের মূল ব্যক্তি হোতারা মেকানিজম করে বা এমন ভাবে বিভিন্ন ব্যক্তিবর্গকে ম্যানেজ করে ফেলে, করার পরে তারা বলে সিন্ডিকেট তো ইয়েতে চায়, মানে মালয়েশিয়া সিন্ডিকেট চায়, তারা লিমিটেড লাইসেন্স চায়। তো আমরা যেটা বলেছি যে মালয়েশিয়া অন্য দেশে চায় না কেন, শুধু বাংলাদেশ কেন চায়? তো ওই জায়গাটাতে আমাদের যে বক্তব্যটা সেটা হচ্ছে, যদি সত্যিকারই মালয়েশিয়া যদি লিমিটেড লাইসেন্সের মাধ্যমেই কর্মী নিতে চায়, তো সেই জায়গাটাতে আমরা এটাকে বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু এখানে একটা ইনিশিয়েটিভ নিতে পারে। যেমন দেখেন, আমরা বলেছি যে ঠিক আছে, তাহলে 25টার দরকার নেই, একটা রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই হোক, সেটা সরকারি সংস্থা বইসেলস এর মাধ্যমেই হোক, আমরা একজন আরেকজনের সাব এজেন্ট হওয়ার দরকার নাই। এখানে বলা হচ্ছে যে 25-এর সাথে আরো 10টা রিক্রুটিং এজেন্সিকে সম্পৃক্ত করা হবে। কি সম্পৃক্ত করবে? সেখানে কি ওদের যে প্রফিট এদেরকে কি শেয়ার করা হবে? সেটা অতীতেও বলা হয়েছিল, কিন্তু কখনো করা হয় নাই। সুতরাং এখানে তো এক্স রিক্রুটমেন্ট এজেন্সি সবার মর্যাদা কিন্তু সমান। সেই জায়গায় একজন আরেকজনকে কিন্তু আপনার সাব এজেন্ট বানানোর কোনো সুযোগ আসলে নাই। সুতরাং সেই জায়গাটাতে আমরা বলেছিলাম, আমরা যদি সাব এজেন্টই হতে হয় তাহলে আমরা সরকারের সাব এজেন্ট হবো, তাতে আমাদের কোনো লজ্জার কিছু নাই। সাব এজেন্ট তাহলে বইসেলসকে আপনি সক্ষম করে তোলেন, বইসেলস এর যে সক্ষমতা যা আছে তার থেকে আরো বেশি করে সরকারের একটা যৌক্তিক খরচটা নির্ধারণ করে প্রয়োজনে বইসেলস এর মাধ্যমে বিএমইটির মাধ্যমে একটা ডাটা ব্যাংক তৈরি করা হোক, যেখানে মালয়েশিয়াগামী জাতীয় ডাটা ব্যাংকের মাধ্যমে থাকবে। সকল মিডলম্যানকে অ্যাভয়েড করে আমরা সরাসরি সরকার থেকে মানে বিএমইটি থেকে কর্মী নিয়ে আমরা আমাদের যাদের রিক্রুটমেন্ট এজেন্সি, যাদের মালয়েশিয়াতে মার্কেটিং আছে, যাদের ইনভেস্টমেন্ট আছে, যাদের সেখানে অপরচুনিটি আছে, তারা ডিমান্ড নিয়ে আসবে। বা কারণ বইসেলস তো একা মার্কেটিং করতে পারবে না। সুতরাং ওইরকম যদি নিয়ে আসে, কি বইসেলস একটা এনওসি দিবে, প্রয়োজনে একটা ফি বইসেলস দিবে, সেখানে বইসেল সমৃদ্ধ হবে এবং সেক্ষেত্রে আমাদেরকে এনওসি দিলে আমাদের নামেই রিক্রুটমেন্ট পারমিশনটা করে আমরা যেন কর্মী পাঠাতে পারি। এরকম একটা করা যেতেই পারে। অনেকে বলে বইসেলস এর সক্ষমতা নাই। এখন আপনি যে রিক্রুটমেন্ট এজেন্সি গুলোর কথা বলছেন, আমি সরি টু সে ওনাদের প্রতি সম্মান রেখেই বলছি, ওনারা আমাদের কলিগ। এমনও রিক্রুটমেন্ট এজেন্সি আছে, আজকে এক সাংবাদিক আমাকে বলছে তিনি সেখানে গিয়েছেন ভিজিট করার জন্য, একটা এজেন্সির মানে তার মাত্র 200 স্কোয়ার ফিট, অফিসের আয়তন হলো 200 স্কোয়ার ফিট হবে না। তাহলে উনি কিভাবে সক্ষম? বইসেলস এর অ্যাটলিস্ট তো 5-7 হাজার স্কোয়ার ফিট আছে, প্রয়োজনে তারা চাইলে আরো 10-20 হাজার স্কোয়ার ফিট নিতে পারবে এবং সরকার চাইলে সেখানে 100 একটা ডেস্ক বসাইতে পারবে। তো সেটা সম্ভব, আমরা মনে করি। তাতে হবে কি, আমরা সরকারের যে ভাবমূর্তি থাকবে, দেশের ভাবমূর্তি নষ্ট হবে না। তারপরে আমাদের একটা উইন উইন সিচুয়েশন তৈরি হবে, সকল রিক্রুটমেন্ট এজেন্সি তার যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে কাজ করতে পারবে, কর্মীরা কম খরচে যাওয়ার একটা মেকানিজম সেখানে তৈরি করে আমরা সেটা করতে পারি। এবং বৈধ যে রিক্রুটমেন্ট এজেন্সি গুলো আছে তারাও বারবার বৈষম্যের শিকার হবে না। আপনি দেখেন, যেখানে 2500 এজেন্সির মধ্যে প্রায় একটি আপনার 2475 এখান থেকে সুযোগ থেকে বঞ্চিত হবে। তারা কি করবে? তারা অফিস চালাতে হবে না, তাদের কর্মচারীদের বেতন দিতে হবে না, তাদের এই যে সরকারের একটা, আপনি জানেন এই প্রত্যেকটা যখন আমাদের রিক্রুটমেন্ট এজেন্সি আপনার নবায়ন করতে হয়, সরকারের পারমিশন নিতে হয় নবায়নের জন্য, তখন কিন্তু মিনিমাম 200 কর্মী না পাঠালে নবায়ন হয় না। তাহলে আমাদের সদস্যদের যদি এভাবে বন্ধ থাকে, নবায়নটা তো তারা করতে পারবে না। সুতরাং এখানে আমরা যখন রিক্রুটিং লাইসেন্স পেয়েছি বা যারাই পায়, নতুন পুরাতন যারাই পেয়েছে, আপনি নতুনদেরকে তো সুযোগ দিতে হবে, নাহলে তার সক্ষমতা কি আপনি তো যাচাই করতে পারবেন না। সেখানে অনেক শিক্ষিত অভিজ্ঞ আছে, অনেক অনেক স্মার্ট ছেলে পেলে আছে, যারা মালিক আছে, যারা মানে খুব ভালো বুঝে বিদেশে পড়াশোনা করে আসছেন, তাদেরকে সুযোগ থেকে আমরা বঞ্চিত করতে পারি না। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এখানে যারা যখন আপনি অনেকগুলো উইন্ডো থাকবে, আপনি দেখেন বারবার অতীতের ইতিহাসটা আমরা যদি দেখি সিন্ডিকেটের, তাতে হয় কি বারবার বন্ধ হয়ে যায়। তো
বারবার কেন হয়? সিন্ডিকেট এই অনিয়ম দুর্নীতির কারণে বিভিন্নভাবে বন্ধ হচ্ছে। তো বারবার বন্ধ হইলে যখন বন্ধ হয় দেখবেন লাস্টলি বন্ধ হয়েছে 17,000 কর্মী যেতে পারে না, যারা হু আর রেডি টু প্লাই, সবকিছু কমপ্লিট, কিন্তু ডিমান্ড ছিল 50,000। তার মানে 50,000 কর্মী কিন্তু যেতে পারে নাই। এর আগে যখন হয়েছে তখনও প্রায় অনেক কর্মী যেতে পারে নাই। এর আগে যখন মালয়েশিয়া বন্ধ হয়েছে তখনও 55,000 কর্মী যেতে পারে নাই। যদি অনেকগুলো উইন্ডো থাকতো, অনেক রিক্রুটমেন্ট এজেন্সি কর্মী পাঠানোর সুযোগ পেত, তাহলে কিন্তু এই কর্মীরা যারা বঞ্চিত হয়েছে, তারা নানাভাবে তারা টাকা দেওয়ার পরেও যেতে পারে নাই, তারা কিন্তু এই এই ঝামেলার মধ্যে তারা পড়তো না, তারা আরো যেতে পারতো। আরো সুতরাং আমরা স্মুথলি যেতে পারতো। এখন ফখরুল ভাই কবে নাগাদ এই কর্মীরা যেতে পারবে বলে আপনারা অন্তত আন্দাজ করতে পারেন? যেটা বলা হচ্ছিল যে অগাস্টের শেষ সপ্তাহের থেকেই এই যাত্রাটা শুরু হবে। আপনার কি মনে হচ্ছে যে এটা অগাস্টের হ্যাঁ, শেষ সপ্তাহ থেকেই? সরকার তো ওরকম কথাই বলছে, এবং সেই অনুযায়ী এখনো তারা কোন নীতিমালাতে কর্মীদেরকে পাঠাবে, কাদেরকে পাঠাবে, সরকার 423 জনের একটা লিস্ট পাঠিয়েছে। ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় 10টা ক্রাইটেরিয়া দিয়ে এই সিলেকশনটা করেছিল। যদিও তারা 10টা ক্রাইটেরিয়া দিয়েছিল, এই ক্রাইটেরিয়ার বিরুদ্ধে আমরা কথা বলেছিলাম যে এটা অবাস্তব, অযৌক্তিক ক্রাইটেরিয়া দিয়েছিল, যে 10,000 স্কোয়ার ফিটের অফিস লাগবে, প্রত্যেকেরই ট্রেনিং সেন্টার লাগবে, তারপরে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা লাগবে, 3,000 কর্মী পাঠাইতে হবে। তো এই ক্রাইটেরিয়া গুলো অনেকগুলোই অবাস্তব ছিল, কিন্তু এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে আবেদন করার জন্য বলা হয়েছিল যারা আবেদন করছে তাদের মধ্য থেকে তারা কি করছে, ওই 10টা ক্রাইটেরিয়া আবেদনের পরে তারা কি করছে, আবেদনের পরে তারা কি করছে, 3টা ক্রাইটেরিয়াকে শিথিল করে 260 জনকে সিলেক্ট করছে, 4টা ক্রাইটেরিয়া শিথিল করে 163 জনকে সিলেক্ট করছে, টোটাল 423 জনকে সিলেক্ট করছে। কিন্তু তাতে হলো কি, এই যে শিথিল করে যে একটা বিজ্ঞপ্তি দিবে, নোটিশ দিবে, সবাইকে জানাবে, সরকার কিন্তু সেটা করে নাই, ইন্টেরিয়াম গভর্নমেন্ট এটা করে নাই। যার ফলে হলো কি, প্রায় 2,000 রিক্রুটমেন্ট এজেন্সি কিন্তু এই আবেদন করতে পারে নাই। তো যার ফলে এই যে ক্রাইটেরিয়ার মাধ্যমে যে 423 জন সিলেকশন হয়েছে, সেটাও কিন্তু সঠিকভাবে যাচাই হয় নাই। এরপরেও আবার 423 জন থেকে যে 25 জন সিলেকশন করলো FWCMS এর তালিকা, সেটা কিসের বেসিসে হলো? কি ক্রাইটেরিয়া সেটা হলো? অন্যরা কেন হলো না? সেটারও তো কোনো কিছু নাই আসলে। সুতরাং এই জায়গাটাতে ক্রাইটেরিয়াতে কিন্তু একটা গোঁজামিল আছে, খুব স্পষ্টই এটা বোঝা যাচ্ছে। এই ক্রাইটেরিয়ার মধ্যেও যারা সক্ষম, অনেক অভিজ্ঞ, দীর্ঘদিনের তাদের মালয়েশিয়া কাজ করার অভিজ্ঞতা আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, জনবল আছে, তাদেরকে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা, তাদেরকে কিন্তু সিলেকশন করা হয়নি। সুতরাং এই জায়গাগুলোতে মানে এখন সরকার কি বিবেচনা করবে, আমরা প্রেস কনফারেন্স করে আমরা দাবি দিয়েছি, বিভিন্ন জন বিভিন্নভাবে কথা বলছে। আপনি দেখেন, এই সিন্ডিকেশনের বিরুদ্ধে আমাদের মাননীয় মন্ত্রী কিন্তু কথা বলেছেন, উনি বলছেন প্রয়োজনে জিহাদ ঘোষণা করবেন, সিন্ডিকেটের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছেন, প্রয়োজনে তিনি পদত্যাগ করবেন। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী কথা বলেছেন পদত্যাগ করবেন। তারপরে আমাদের সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা এই বিষয়ে কথা বলেছেন। আপনি বিভিন্ন এমপিরা এই কথা বলেছেন, সিন্ডিকেট যাতে আর না হয়, সরকার দলীয় বিরোধী দলীয় কথা বলেছেন। এরপরেও আমরা সিন্ডিকেশনটা আসলে হবে, দেখতে হবে। এটা আসলে খুবই দুঃখজনক, অনেক দুর্ভাগ্যজনক আপনি বলছেন। দুর্ভাগ্যজনক। আরেকটি আরেকটি প্রসঙ্গ আপনার কাছে বলতেই চাই, সেটা হচ্ছে আমরা গত 6 মাসের মতো বা তারও বেশি সময় ধরে দেখছি মালয়েশিয়াতে প্রতিদিন অভিযান হচ্ছে এবং প্রতিদিন বাংলাদেশিদেরকে ধরা হচ্ছে এবং বহু অবৈধ শ্রমিক তারা অবৈধ হয়েছেন। আপনি জানেন যে এক কোম্পানির লাইসেন্স বা ভিসা নিয়ে গিয়ে অন্য জায়গায় কাজ করছে, সেই জন্য অবৈধ হয়ে গেছে নানানভাবে। তাদেরকে ফেরানোর সুযোগ তৈরি হয় নাই, তারা অনেকেই জেলে আছেন। এই যে অবৈধ হয়ে গেছেন সেই সব শ্রমিকদের রেখেই আবার নতুন করে শ্রমিক, এইটা আপনার মনে হচ্ছে না পরিস্থিতি আরো জটিল হয়ে যেতে পারে? না, সেটা একটু ডিফারেন্ট ইস্যু। যারা বিভিন্নভাবে অবৈধ হয়েছে, আসলে তারা তো ইলিগালি তারা যায়নি, তারা লিগাল ভাবেই গিয়েছে। কিন্তু তাদেরকে বিভিন্ন কোম্পানির কারণে, এমপ্লয়ারদের বিভিন্ন প্রবলেমের কারণে, আর শুরুতেই হয়তো যে অ্যাপ্রুভাল গুলো দিয়েছিল বিভিন্ন নামে বেনামে, বিভিন্ন কোম্পানি যাদের খুব অস্তিত্ব নাই, সক্ষমতা ছিল না, এসব কোম্পানিতে অনেক কর্মী চলে গিয়েছে বা এখানে গত সিন্ডিকেটের আমলে এভাবে গিয়েছে। ফলে তারা বিভিন্নভাবে তারা ইরেগুলার হয়ে গেছে। তো তাদের ক্ষেত্রে আসলে ডেফিনেটলি আমরা প্রত্যাশা করেছিলাম তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে এবং তাদেরকে পুনরায় চাকরিতে পুনর্বহাল করা হবে। সেই কাজটা কিন্তু করা হয়নি। যার ফলে আমাদের শত শত শ্রমিক কিন্তু বিভিন্নভাবে সেখানে নাজেহাল, নিগৃহীত হচ্ছে। আসলে এই ব্যাপারে আমরা মনে করি কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সরকারের এই ব্যাপারে এই দেশের এই মানুষদের জন্য আসলে একটা কিছু করা উচিত।
সর্বশেষ একটি প্রশ্ন করতে চাই যে, এই যে বলা হচ্ছে যে ২৫ টা এজেন্সির নাম, গভর্নমেন্ট কি আসলে মেনে নিয়েছে যে এই ২৫ টি কোম্পানি যেগুলোর তালিকা মালয়েশিয়া থেকে এসেছে সেই অনুযায়ী আ কর্মী পাঠানো শুরু হবে? আমরা এখনো সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি বা কোনো কিছু স্টেটমেন্ট আমরা পাইনি। তো এখানে মালয়েশিয়ার পক্ষ থেকে ২৫ টা তালিকা দেয়া হয়েছে, যেটা সিন্ডিকেটের যারা মালিক, FWCMS এর মালিক তারা এই তালিকাটা দিয়েছে। সুতরাং সেই জায়গাটাতে সরকার এই বিবেচনায় নিবে কিভাবে কর্মী পাঠাতে পারে। এখানে আমরা অত্যন্ত বিনয়ের সাথে সরকারকে বলব যে শ্রমবাজার বন্ধ থাকুক এটা আমরা চাই না। আমরা দ্রুত শ্রমবাজারটা খুলুক এটা চাই। কিন্তু কোনোভাবেই সিন্ডিকেটের মাধ্যমে নয়। এটা সকল বৈধ রিক্রুটমেন্ট এজেন্সি যেন কাজ করার সুযোগ পায়। ইভেন কি এই যদি শেষ পর্যন্ত সরকার এই ২৫ টাও মেনে নেয়, আমরা ধরে নিলাম তর্কের খাতিরে এটা কোনোভাবেই কল্যাণকর নয় এবং এটা বাস্তবসম্মত নয়, যেটা নেপাল করে নাই। সেই জায়গাটাতে আ বাংলাদেশ সরকার কিন্তু ভিন্ন পন্থা অবলম্বন করতে যেটা পারে। যেমন একটা উইন-উইন সিচুয়েশন তৈরি করতে পারে। সকল রিক্রুটমেন্ট এজেন্সি যারা ৪২৩ জন আছে তাদেরও সুযোগ দিতে পারে। যারা এই তালিকায় নাই, কর্মী পাঠাতে চায়, অভিজ্ঞতা আছে, সক্ষমতা আছে তাদেরকে প্রয়োজনে বহিঃশেষ এর মাধ্যমে কর্মী পাঠানোর সুযোগ দিতে পারে। আবার এই কর্মীরা যাতে কম খরচে যেতে পারে এবং কোনো মধ্যস্বত্বভোগী অতিরিক্ত টাকা না নিতে পারে সেই জায়গাটাতে সরকার একটা মেকানিজম তৈরি করতে পারে এবং সেটা অবশ্যই একটা ডাটা ব্যাংকের মাধ্যমে যারা মালয়েশিয়া যেতে চায় তাদেরকে ডাটা ব্যাংক তৈরি করে তাদেরকে ডাটা ব্যাংক থেকে রিক্রুটমেন্ট এজেন্সি যেন কর্মী নিতে পারে। সরকারের একটা যৌক্তিক খরচ নির্ধারণ করা দরকার। যেমন সেই খরচের বাইরে কোনো রিক্রুটিং এজেন্সি চাইলেই টাকা বেশি না নিতে পারে। এরকম কিছু মেকানিজম যদি করে সরকার, কর্মীরা উপকৃত হবে, রিক্রুটিং এজেন্সি উপকৃত হবে, দেশ উপকৃত হবে, সরকারের এই সেই জায়গাটায় ইমেজ বৃদ্ধি পাবে। আগের সরকারের সাথে যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে যে তারা এটা করেছিল, এখন এই সরকারও এটা করবে, যে ভাবমূর্তির একটা বিষয় আছে, সেই জায়গাটাতে আমি মনে করি সরকার সেফ হবে। সুতরাং এখানে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছেই আমাদের এই আপিল যে এই যে সকলের জন্য একটা উইন-উইন সিচুয়েশন তৈরি করে দিন, যাতে আমরা সরকারের সাথে আমরা একসাথে মিলেমিশে কাজ করতে পারি। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাছে একচ্ছত্র কোনো আধিপত্যের না সুযোগ না দিয়ে বরং এই সেক্টরের স্বার্থে, দেশের স্বার্থে, কর্মীদের স্বার্থে যেন এই সুযোগটা অবারিত করা হয় এবং যেন আমরা সকলেই যে ১ কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের যেই লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রায় যেন আমরা সকলে মিলে আমরা কাজ করতে পারি। এটাই সরকারের প্রতি আমাদের আহ্বান। নিশ্চয়ই সরকার সেই আহ্বানে সাড়া দেবেন এবং সাধারণ মানুষের যাতে উপকার হয়, সরকারের যেমন করে তার সুনামটা বৃদ্ধি পায় সেই জন্য কাজ করবেন এবং আপনার পরামর্শ নিশ্চয়ই সরকার যারা সরকারি কর্মকর্তা আছেন বা যারা চিন্তা করেন এটা নিয়ে তারা হয়তো এটা নিয়ে ভাববেন, সেই মতো কাজ করবেন। ফখরুল ভাই আপনাকে ধন্যবাদ। একই সাথে ধন্যবাদ দর্শকদের যারা যুক্ত হয়েছিলেন। আল্লাহ হাফেজ।